বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আছে। ক্রমান্বয়ে দেশ উত্তাল হচ্ছে। একদিকে বাংলাদেশে হিন্দুরা নতুন করে পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে। সরকারকে বিপদে ফেলতে চায়। সরকার নীরব থেকে সেটাকে অ্যাকসেপ্ট করছে নাকি কোনো ভেতরে পরিকল্পনা আছে জানি না। পাশাপাশি আন্তর্জাতিক বিশ্বের আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে সংসার ভাঙনের গুঞ্জন শোনা যাচ্ছে। আর সেটি হলো ইরানের বিশেষ কৌশলের কারণে। দর্শক, বেশ কিছু খবর দিতে চাই। একটা গুরুত্বপূর্ণ খবর পাওয়া গেছে, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছেন। আপনারা জানেন যে এই স্পেনের প্রধানমন্ত্রী তিনি ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধে বারবারই তিনি ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছেন এবং ইরান আমেরিকা ইসরায়েলের যুদ্ধেও ইরানের সরাসরি পক্ষে না দাঁড়ালেও ইসরায়েলকে কোনো প্রকার সহযোগিতা করবেন না ঘোষণা দিয়েছেন। এমনকি আমেরিকাকে স্পেনের কোনো ঘাঁটি ব্যবহার করতে দেননি, না আকাশ না স্থল। যে কারণে বারবারই আমেরিকার টার্গেটে পড়েছিলেন স্পেনের প্রধানমন্ত্রী। তারপরও তিনি দেশপ্রেম বা মানবতার পক্ষে তার এই অবস্থানটাকে দৃঢ় করে রেখেছেন। এবার তিনি স্পষ্ট করে বলেছেন যে জেরুজালেম ফিলিস্তিনের রাজধানী হবে, এটা ইসরায়েলের নয়, এবং আনুষ্ঠানিকভাবে সেটা স্বীকৃতি স্পেনের পক্ষ থেকে তিনি দিয়ে দিয়েছেন। একটা গুরুত্বপূর্ণ খবর এটা। আশা করি ইউরোপের বাকি দেশগুলো এই পথে হাঁটা শুরু করবে। দর্শক, দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে ডিল করার পর ইসরায়েলি বিভিন্ন এজেন্ট বা গোয়েন্দা সংস্থা আমেরিকার বিরুদ্ধে বড় রকম ষড়যন্ত্র করছে। মার্কিন গণমাধ্যমগুলো বলছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলো ইরান আমেরিকার ডিলকে নস্যাৎ করার জন্য বিভিন্ন চ্যানেলে কাজ করছে। আমি বলছি না, মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন গোয়েন্দা সংস্থা রিপোর্ট দিচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে, এবং তারা বলছে যে ইসরায়েল ইরান আমেরিকার এই যে ডিলটি হলো, শান্তি চুক্তিটি হলো, এটাকে ব্যাহত করতে, ধ্বংস করতে, নস্যাৎ করতে নেপথ্যে বড় রকম ষড়যন্ত্র করছে, খেলছে। এই খবর ইতিমধ্যে আমেরিকায় চলে এসছে। প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট বলেছেন ইরান এবং আমেরিকার এই শান্তি চুক্তিটি বাধা সৃষ্টি করতেছেন নেতানিয়াহু বা ইসরায়েল। সে নিজেও বলছেন, ডোনাল্ড ট্রাম্প বলছেন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তিনি আজকে ইসরায়েলকে শাসিয়েছেন এবং আমেরিকানদেরকে সতর্ক করেছেন। তিনি বলছেন ইসরায়েলকে আমেরিকার বিষয়ে নাক গলাবার। জেডি ভ্যান্স বলছেন আমেরিকা তার নিজস্ব স্বার্থ রক্ষায় যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে। ইসরায়েল কেন বারবার আমেরিকার ভেতরে, অভ্যন্তরীণ ভিতরে রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করে? কে বলছে? মার্কিন ভাইস প্রেসিডেন্ট ট্রাম্পের পরে যার নির্বাহী ক্ষমতা, সেই জেডি ভ্যান্স বলছেন আমি আমেরিকানদের সতর্ক করছি, ইসরায়েলের মদদে মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরে কোনো কূট পরিকল্পনার সাক্ষী বা অংশ হবেন না। এই বক্তব্যটির মানে কি? অর্থাৎ ইসরায়েল ডোনাল্ড ট্রাম্পকে তার ক্ষমতা থেকে সরাতে চাইছে। আপনাদেরকে আমি বোধহয় কোনো একদিন একটি পর্বে বলেছিলাম, 2-2.5 মাসের মধ্যেই বোধহয় মার্কিন দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, একজন মার্কিন প্রেসিডেন্ট এবং তার ভাই নিহত হয়েছিল স্রেফ ইসরায়েল যখন ডিমোনাতে নিউক্লিয়ার বোমা বানাচ্ছিল পাওয়ার প্ল্যান্টের নাম করে। তখন বাধা হয়েছিলেন জন এফ কেনেডি, আপনারা তো নাম শুনেছেন, এবং তার ভাইও এই ইসরায়েল বিরোধী মনোভাবের জন্য প্রাণ দিয়েছিলেন। আজও সেটা সঠিক বিচার পায়নি আমেরিকানরা। কে নেপথ্যে ছিল এটার? এরপর থেকে আমেরিকান প্রেসিডেন্টের দেখা যায় ইসরায়েলের পুতুল হয়ে চলতে। ইসরায়েল যেভাবে নাচায় তারা সেভাবে নাচে। তো এবার ডোনাল্ড ট্রাম্প সেভাবে নাচতেছিলেন, সব ঠিক আছিল, মাঠ ইসরায়েলের সাজানো ছিল, মিউজিক ইসরায়েলের ছিল, গান ইসরায়েল গাচ্ছিল, ট্রাম্প নাচতে ছিল। কিন্তু ইরান এমন খেলা খেললো, পরাশক্তিকে, সুপার পাওয়ারকে এমনভাবে নাকানে চুবানি খাইয়েছে
যে ট্রাম্প নিজের রাষ্ট্র এবং নিজের ক্ষমতা বাঁচাতে শেষ পর্যন্ত ইরানের সাথে ডিল করতে বাধ্য হয়েছে, আর এটিকে ইসরায়েল নিচ্ছে তার বিপক্ষে হিসেবে। কারণ যে ডিলটি হয়েছে সেই ডিলটির জন্য কয়েক মাস আমেরিকাকে ওয়েট করতে হয়েছে। আমেরিকা ইরানের কোনো শর্ত মানেনি, বরং থেমে থেমে ভেতরে ভেতরে অ্যাটাক করছিল নিজের নিরাপত্তার নাম করে, আত্মরক্ষার নাম করে। তার মধ্যেও ইরান তাদেরকে শক্ত জবাব দিয়ে প্রমাণ করে দিয়েছে মিডল ইস্টে বাদশাহ ইরান। আমেরিকা বাধ্য হয়ে শেষ পর্যন্ত ইরানের সাথে সমঝোতা করেছে বা শান্তি চুক্তি করেছে, কিন্তু ট্রাম্প এই বিষয়টি বাধ্য হয়ে করলো। ইসরায়েল ট্রাম্পকে আবার বাধ্য করতে চান তাদের কন্ট্রোলে আনার জন্য। ইসরায়েলের কয়েকটি টার্গেট ট্রাম্পকে ক্ষমতা থেকে সরাবেন, এটা ইসরায়েল করে সবসময়। ছোট্ট দেশ বড় রাষ্ট্রকে কন্ট্রোল করে, কারণ আমেরিকার খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ইসরায়েলের কেনা, অথবা ইহুদি লবির, অথবা ইহুদি বংশের, অথবা ইহুদি জাতি বা ধর্মের। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যবর্তী নির্বাচনে হারতে পারেন, সম্ভাবনা যথেষ্ট রয়েছে। তাকে ইমপিচমেন্টের মধ্যে ফেলতে পারে ইসরায়েল। এই বিষয়গুলি জেডি বেন্স ইঙ্গিত করেছেন যে ইসরায়েল যেন আমেরিকার অভ্যন্তরে নাক না গলায়। এবং এই মুহূর্তে জেডি বেন্স এবং ট্রাম্পের বক্তব্যে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে ইরানের চেয়েও তাদের সামনে এখন বড় শত্রু নেতানিয়াহু বা তার দেশটি। অর্থাৎ ইসরায়েল এবং আমেরিকার মধ্যে ফাটল ধরে গেছে। 2 নম্বর গুরুত্বপূর্ণ খবরটি, ইরান এই মুহূর্তে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে আছে। সব দিক থেকে তার এখন অর্থের ফ্লো। এতদিন একটা বড় রকম চাপে থাকা, অর্থনৈতিক সংকটে থাকার দেশ, এখন অর্থের ফ্লো তৈরি হয়ে গেছে। এখন শুধু আসছে টাকা, চারদিক থেকে আসছে। ইরান দাঁড়িয়ে যাচ্ছে, ঘুরিয়ে যাচ্ছে, ফিরে দাঁড়াচ্ছে, এই একটা অবস্থা। এখন ইরান সামরিক ক্ষেত্রে একটা শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করতে চায়। যেমন সৌদি আরব তার নিরাপত্তার প্রশ্নে পাকিস্তানের সাথে সামরিক চুক্তি করেছে। কাতার, আরব আমিরাত, কুয়েত, জর্দান এরা কিন্তু চুপ করে দেখলো, কি ব্যাপার। এতদিন এরা মনে করতো গালফ কান্ট্রি বা আরব কান্ট্রিগুলোকে নিরাপত্তা দিতে পারবে আমেরিকা, কিন্তু ইরান যখন গালফের 22টি মার্কিন ঘাঁটিকে উড়িয়ে দিল, লন্ড ভন্ড করে দিল, তখন আরব রাষ্ট্র বুঝলো যে এক ইরান যদি আমেরিকানদের 22টি ঘাঁটিকে জয় বাংলা করে দিতে পারে, তাহলে এক ইরান পুরো আরবকে গিলে খেতে পারে। তাহলে করণীয় কি? আমেরিকা ইরানের হাত থেকে আমাদের রক্ষা করতে পারবে না। টুডে টুমোরো আমেরিকাকে গালফ ছেড়ে যেতে হবে ইরানের কারণে। তাহলে আমরা শত্রুকেই বন্ধু বানাই, তার মানে ইরানের সাথে আমরা চুক্তি করি। সৌদি আরব ইরানকে এই চুক্তির অফার করেছে যে তুমি আমাকে আক্রমণ করবে না, আমিও তোমাকে আক্রমণ করবো না, আসো এই চুক্তি করি। কবে করছে? যখন আমেরিকা পরাজিত হয়ে গেছে ইরানের কাছে। এখন কাতার কি করবে? কাতার একটা কৌশলে ব্যাটিং করতে চায়, কারণ কাতারের সাথে ইরানের সম্পর্ক পূর্ব থেকে ভালো। কাতার তার নিরাপত্তার প্রশ্নে আমেরিকাকে বাদ দিয়ে প্রয়োজনে ইরানকে তারা বসাতে চায়। অর্থাৎ কাতার চাইছে, কারণ কাতারের ভেতরে তুরস্কের ঘাঁটি আছে। কারণ কাতারে ইতিমধ্যে ইসরায়েল স্ট্রাইক চালিয়েছে, এবং আপনারা জানেন যে হামাসকে টার্গেট করে যে স্ট্রাইকটা হয়েছে সেখানে কাতারের একজন নিরাপত্তা বাহিনীর সদস্য মারা গেছে। কাতার খুব শক্ত প্রতিবাদ করলেও তার শক্তি দিয়ে ইসরায়েলের পাল্টা স্ট্রাইক করতে পারেনি। একমাত্র মুসলিম দেশ পেরেছে, সেটার নাম হলো ইরান। বাকিগুলোকে আমরা দেশ বলবো না, এগুলো বিচ্ছিন্ন গ্রুপ। হিজবুল্লাহ লেবাননের একটি সশস্ত্র সংগঠন, হামাস গাজার একটি সশস্ত্র সংগঠন, হুতি এটা ইয়েমেনের একটি সশস্ত্র সংগঠন, কিন্তু রাষ্ট্র কর্তৃক ওই দেশটিকে অ্যাটাক করার ক্ষমতা শুধু একটি দেশ রেখেছে, তার নাম ইরান, এবং লম্বা যুদ্ধ করে পরাজিত করেছে। কাতার এখন চাইছে তাদের ভ্যানগার্ড করতে, তাদের নিরাপত্তার জন্য ইরানকে পাশে রাখতে, এবং কাতার চাইছে ইরান এবং তুরস্ক এবং কাতার সম্মিলিত একটি সামরিক জোট করতে। একদিকে আমেরিকা, একদিকে সৌদি আরব, পাকিস্তান, তুরস্ক যদি সামরিক জোট হয়, সেক্ষেত্রে ইউরোপের বা দক্ষিণ এশিয়া বা ইউরোপের মিশ্রণে যে তুরস্ক সবচেয়ে আধুনিক অস্ত্রের মালিক, এটা ইরানকেও বিট করার ক্ষমতা রাখে। ইরান আমেরিকার সাথে জিতছে বলে আমরা ইরানকে যদি আকাশে তুলি, একটা ভুল হবে। তুরস্ক সাম্প্রতিক সময় যতগুলি ফ্রন্টে যুদ্ধ করছে
প্রত্যেকটা ফ্রন্টে বিজয় লাভ করেছে। আমেরিকাও হেরেছে, রাশিয়াও হেরেছে, ইরানও হেরেছে, সেই সব ফ্রন্টে তুরস্ক আবার বিজয় পেয়েছে। তো তুরস্ক এক্ষেত্রে খুব কৌশলী অবলম্বনে আছে। তুরস্ক ইসরায়েলকে বলছে যে তোমাদের সাথে আমরা লড়বো, যেমন প্রত্যেকটি ফ্রন্টে বিজয় পেয়েছি সেই ফ্রন্টেও বিজয় পাবো এবং আল আকসাকে মুক্ত করেই আমরা ফিরবো। আমরা লড়াইতে হেরে যাওয়ার জন্য আসি না, আমরা বিজয়ের জন্য আসি। সেই বিজয়ের সম্ভাবনা নিয়ে এরদোয়ানের তুরস্ক রেডি হচ্ছে, কাজ করছে। তো এখন কাতার চাইছে যে কোনো ভাবে তুরস্ককে একপাশে আর ইরানকে নিয়ে একটা জোট করতে, এবং এটার জন্য কাতার যত অর্থ ব্যয় করা লাগে করবে। এই মুহূর্তে ইরানের হাতে অর্থ আসছে, তুরস্কের কাছে আধুনিক অস্ত্র আছে। এই তিনটি দেশের যদি একটি সামরিক জোট শীঘ্রই চলে আসে, ইসরায়েল কুল্লু খালাস। কুল্লু খালাস মানে কি ভাই? কেউ একজন কমেন্ট করেন, বলে তো ফেললাম। আমার ছেলে আসছে আমার স্টুডিওতে, সেটা হাসি দেয়। আমার ছেলের সবচেয়ে বড় শক্তি হলো হাসি, সবসময় হাসবে, যে কোনো জায়গায় ঢুকে সে আগে হাসবে। আমি তাকে ডাকলে হাসবে, ঘুম থেকে ওঠার পরে তাকে তাকায় দেখি একটা হাসি, অল টাইম সে হাসবে। আর এই জন্য আমি তাকে একটু বেশি ভালোবাসি, তার হাসি, বুঝছেন? তো মজার বিষয় হলো এখন এই জিনিসটির জন্য আমরা অপেক্ষায় আছি যে কাতার, ইরান, তুরস্ককে নিয়ে একটি সামরিক জোট করুক। ইরান কি বলে সৌদি, পাকিস্তানকে নিয়ে সামরিক জোট করেছে, সেখানে তুরস্ক থাকার সম্ভাবনা আছে। আস্তে আস্তে বাকি গালফ কান্ট্রিগুলো চলে আসুক, আসার পর আমেরিকা আউট হয়ে যাক, ইসরায়েল একা হয়ে পড়বে, ইসরায়েলের খেলা শেষ। এখন ইরান অনেক রকম কৌশলে খেলবে। আপাতত আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে যে টানাপোড়েন শুরু হয়ে গেছে, এবং ইসরায়েল ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানোর যে নীল নকশা শুরু করে দিয়েছে, এই ডিল বাস্তবায়নের কারণে এই বিষয়গুলো এখন ট্রাম্প নিজে বুঝতে পেরেছে। আগামী দিনগুলোতে দেখা যাবে অ্যাবস্টিন ফাইলে ট্রাম্পের অনেক টুনটুনির খবর ইসরায়েল ফ্লাশ করে দিয়েছে। তো ট্রাম্প নানান রকম চাপে আছেন, একদিকে ইসরায়েলকে খুশি করতে পারছে না, অন্যদিকে ইসরায়েলকে খুশি করে ডিল বাস্তবায়ন না করলে আমেরিকার বিশাল ক্ষতি হয়ে যাবে এবং ট্রাম্পের ভরাডুবি হয়ে যাবে ইরানের হাতে ধোলাই খাওয়ার কারণে। অনেক রকম টেনশন এখন ট্রাম্প। স্পষ্ট তিনি ইসরায়েলকে দায়ী করছেন যে এই ডিল বানচালের চেষ্টা করছে। এরই মধ্যে গত রাতে আবারও লেবাননে ইসরায়েল হামলা করেছে, আবার হিজবুল বাহিনীও পাল্টা জবাব দিয়েছে। সব দিক থেকে মিডল ইস্টে এখন অস্থির একটা পরিবেশ তৈরি হয়েছে। দর্শক, শেষ করার আগে খুব গুরুত্বপূর্ণ একটি খবর দিতে চাই। বাংলাদেশের রংপুর নিয়ে একটা বড় ষড়যন্ত্র করছে আমাদের প্রতিবেশী দেশটি। পাশাপাশি কালকে রাজধানীতে সনাতনী গ্রুপ নামে আমাদের হাসিনা আপার কিছু ব্যক্তি আর বিজেপির কিছু ব্যক্তিরা ঢাকাতে মিছিল করেছে, এবং সেখানে আমরা তথাকথিত অ্যাডভোকেট চৈতালির কিছু উগ্র বক্তব্য দেখেছি। আমি সরকারকে বলবো দ্রুত এই মহিলাকে গ্রেফতার করুন। আমি খুব সহজে একটা কথা বলতে চাই, আপনি ভিন্ন ধর্মী বা সংখ্যালঘু বলে তাদেরকে যতটা দুর্বল ভাবেন, যা রাষ্ট্রের জন্য আগামী দিনগুলোতে বড় বিপদ ডেকে আনবে। যারা রাষ্ট্রকে, তারা বলছে যে বাংলাদেশে একটা হিন্দু প্রদেশ তৈরি করতে হবে। চৈতালিকে প্রশ্ন করতে চাই, বাংলাদেশে হিন্দু আছে কত? 6-7%। ভারতে 30 কোটি মুসলিম আছে, যেখানে মুসলমানদের ঘর থেকে বের করে দেওয়া হচ্ছে, যেখানে গরু খাওয়ার জন্য তাদেরকে মারধর করা হয়, মেরে ফেলা হয়, যেখানে মুসলিম নারীদেরকে রেপ করা হয়, যেখানে বলা হচ্ছে নামাজ পড়লে বাংলাদেশে গিয়ে পড়, পাকিস্তানে গিয়ে পড়, হিন্দু এই দেশে নামাজ পড়তে পারবে না, যেখানে চাপ দেওয়া হয় ধর্ম পরিবর্তনে। লজ্জা করে না আপনাদের? বাংলাদেশে তো খুব আরামে আছেন, কারণ সব সরকার আপনাদেরকে আদর যত্ন করে রাখে। আমরা বাঙালিরা, বাঙালিরা না, আমরা বাংলাদেশিরা সব ধর্মের প্রতি সম্মান প্রদর্শন করতে জানি। আমরা বুকে আগলে আমাদের সনাতনী ভাইদের রক্ষা করি, কিন্তু ওরা কখনো আমাদের রক্ষা করতে চায় না। শুভেন্দু অধিকারী জেতার পর পশ্চিমবঙ্গে মুসলমানদের উপর কি করুণ দশা আমরা জানি না? সোশ্যাল মিডিয়ায় ভিডিওগুলো করতে পারি না বিভিন্ন কারণে। ভারত থেকে আমাকে প্রতিনিয়ত নক করে, ভাই আমাদের কথা বলেন, আমাদের কথা বলেন। আমি চেয়েছিলাম তাদেরকে আমার সরাসরি লাইভে আনতে, তারা ভয় পাচ্ছে তাদেরকে পিটিয়ে মেরে ফেলবে, কারণ প্রচুর দর্শক, আমার ভারতের দর্শক আমার ভিডিও দেখে। কতটা করুণ দশার মধ্যে আছে ভারতের মুসলিমরা। আর আপনারা এখানে গত 15.5 বছর খেয়ে পেট ভারী করেছেন, হ্যাঁ, গায়ে চর্বি জমিয়েছেন। এখন আবার বিএনপি মনে করবে যে হিন্দুদেরকে কিছু বলে নরেন্দ্র মোদী অখুশি হবে, তাদেরকে আরো বেশি করে খাওয়ান, যা ইন্ডিয়া
মানে শেখ হাসিনা খাওয়াইছে, আপনারা আরো বেশি করে খাওয়ান, ওরা আরো চর্বি আল্লাহ হোক। তারপর ওরা রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলুক, ওরা রংপুরের বিরুদ্ধে কথা বলছে, গাইবান্ধা পলাশ কান্তিতে তিনি ওই অঞ্চল থেকে মুসলমানদেরকে চলে যেতে বলছে। এই যে উগ্র বক্তব্যগুলো কিসের উদ্দেশ্যে বুঝতে পারছেন? এগুলো সব দুটো জায়গা থেকে আসছে। এক, শেখ হাসিনার এজেন্ডা, দুই, ভারতের রয়্যাল প্রিসক্রিপশন। তারেক রহমান সরকারকে বলবো, আপনাকে বড় বিপদে ফেলতে চায়। দেখবেন এই হিন্দুদের বক্তব্যগুলো জামাত কেন্দ্রিক হবে। আর মাথা মোটা কিছু বিএনপি আছে, বিএনপি যারা অ্যাক্টিভিস্ট সোশ্যাল মিডিয়ায়, ধরেন 100 ভাগের মধ্যে 70% হলো মাথা মোটা গর্ধব। এরা মাথা দিয়ে খেলে না, এরা গায়ের শক্তি দিয়ে খেলে। আর যেগুলো একটু বুদ্ধিমান ব্রেনি, এগুলির আবার গুপ্ত বলে রেখে দিচ্ছে ওই বাকিগুলি, মানে বাকি 70% ওই 30%-এর গুপ্ত বলে, নিজেদের সম্পদগুলোকে তারা গুপ্ত বলে। যেই জন্য দেখবেন যে বিএনপি বুদ্ধিদীপ্ত কিছু করতে পারে না, শিল্প সংস্কৃতি অঙ্গনে বিএনপির লোকজন নাই, সব আওয়ামী লীগের আর বামপন্থীদের। কারণ বিএনপি গুলো ওন করতে শেখে না, কারণ গর্ধবরা সবসময় এই রাজনীতিটা করে, কন্ট্রোল করে। আবারও বলছি, প্রকাশ্যে বলছি, কারো কষ্ট লাগলে লাগুক, আমার কিচ্ছু যে আসে না। আপনাদের বলছি, বিএনপির তারেক রহমান সরকারকে বড় রকম রাজনৈতিক সংকটে ফেলতে চায় ওই 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 শত্রুগুলো। তারা খেলবে জামাতের নাম করে। জামাতের নাম করে মানে কি? তাদের এজেন্ডা হবে জামাত বিদ্বেষী, কিন্তু ভিতরে জামাত কি এখন ক্ষমতায়? জামাত ক্ষমতায় না, জামাত বিরোধী দলেও নাই। জামাত আছে দুধবাত। জামাত পার্লামেন্টে বক্তব্য দিলে সবাই হাসে। জামাত তো রাজনীতি শেখে নাই, রাজনীতি করতেও জানে না। তারা আসে দাওয়াতি কাজ নিয়ে, দাওয়াতি কাজ করবে। তাদের শখ হয়েছে পার্লামেন্টে বেড়াইতে গেছে, বেড়াবে, হাসবে, খেলবে, ভুলভাল বলবে, আবার চলে যাবে। রাজনীতি করবে বাংলাদেশে কারা? তাদেরকে বলছি। জামাতকে আমি সবসময় দুধবাত মনে করি। এজন্য জামাতকে আমি খুব বেশি শক্ত কথা বলি না, নরম কথা বলি না। তো জামাত কিছু করতে পারবে না বাংলাদেশে। জামাত কাউকে ক্ষমতা বসাতে পারবে, নামাতে পারবে, কিন্তু ক্ষমতা বসতে পারবে না। লিখে রাখেন, আওয়ামী লীগ তো বলেছে জামাত তাদের ক্ষমতা থেকে সরিয়েছে, আবার বিএনপিকে জামাতই বসিয়েছে। কিন্তু জামাত বসতে পারবে না, কারণ তাদের সে যোগ্যতার নাই, তাদের সে যোগ্যতাশীল লোক নাই। পাঁচ ওয়াক্ত নামাজ পড়া, দাড়ি টুপি রাখা আর একটু সৎ হলেই হয় না। দেশ চালাতে গেলে যে যোগ্যতা লাগে, সে যোগ্যতা জামাতের অনেক কর্মী নেই। অনেক পার্লামেন্টারিয়ান সদস্য আছে যারা সংসদে গেছে, তাদের অনেকেরই অযোগ্যতা আছে। যাক, সেটা নিয়ে কথা না বলি। কিন্তু মূল টার্গেট ভারত এবং হাসিনার তারেক রহমান। এই কথাগুলো আমরা বলছি, শুনে রাখেন। আমি দেখছি কালকে ঢাকাতে আজাদ পার্টি নামে একটি সংগঠন ওই হিন্দুদের দুঃসাহসিকতার বিরুদ্ধে রাস্তায় নেমেছে। বিএনপির বহু পোলাপান কমেন্ট করতেছে সেই আজাদি পার্টির নামে উল্টাপাল্টা। এত গর্ধব লোকদেরকে নিয়ে দেশ চলবে কিভাবে? এই গ্রুপটা নামছে কারা? এই গ্রুপটা বিএনপির ধরেন একটা বি টিম বা বিএনপি জামাতের অনুসারী একটা গ্রুপ, তারা ওই গ্রুপটাকে ট্যাকেল করতে নামছে। এটুকু বোঝেন না আপনাদের পার্টি নেতার সঙ্গে ছবি তোলা আর হলো কমিটি কমিটি আর চাঁদাবাজি, টেন্ডারবাজি, এছাড়া বিএনপির আর কোনো কাজ নাই। বোঝেন কোনটা কেন হয়? সরকারে আছে তারেক রহমান, তাকে বিপদে ফেলতে এই খেলাগুলো শুরু হয়ে গেছে। আমার মনে হয়, আবারও বলতে হবে, বিএনপি জামাত সব দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রংপুর তারা আমাদের থেকে কেড়ে নেবে, এটা তাদের খায়েশ, বাস্তবায়ন হবে না। রাজধানীতে সনাতনীরা বা বিজেপির যে এজেন্ডা বাস্তবায়নে নেমেছে, জয় শ্রীরাম স্লোগান যারা দিয়েছে, প্রত্যেকটাকে গ্রেফতার করতে হবে। আপনারা শুরুতেই গ্রেফতার করুন। ভারতকে চোখে আঙুল দিয়ে কথা বলেন, ভারত নরম হয়ে যাবে, যেটা ইরান করে। ইরানের থেকে শেখেন। ভারত বড় রাষ্ট্র বলে আমাদের কিছু করতে পারবে, ঘোড়ারান্ডও পারবে না। আমরা পাশে আমাদের ভ্যানগার্ড পাকিস্তান এবং চীনকে রেখে দিয়েছি, নো টেনশন। ভয় পাবেন না। যে ভয় পায় সে শেষ। যে ভয় পায় সে সবার আগে দুর্বল হয়ে যাবে এবং শেষ হয়ে যাবে। আবারও বলছি, যেই রাম মন্দির উদ্বোধন নিয়ে এত নাটক, আগে বলতেছি সনাতনী ভাইদের, 30 কোটি মুসলিমের ভারতের অধিকার প্রতিষ্ঠা করেন, তারপর আপনাদের প্রতিষ্ঠা নিয়ে আমরা আলোচনা করবো। কারণ যথেষ্ট অধিকার আপনাদের এই দেশে আছে, আপনারা সবকিছু করতে পারেন। বাংলাদেশে হিন্দুরা পৃথিবীর সবচেয়ে নিরাপদ, ভারতের চেয়ে বাংলাদেশে নিরাপদ। ভারতের হিন্দুদের চেয়ে বাংলাদেশের হিন্দুরা বেশি নিরাপদ যারা বাংলাদেশে থাকেন। এটা আমাদের হিন্দুরাই বলবেন, আমাদের প্রতিবেশী হিন্দুরাই বলবেন। শুনতে চান আপনাদের? আমরা লাইভ তাদের ইন্টারভিউ নিয়ে আপনাদের দেখাবো। এই ষড়যন্ত্র মোকাবেলা করতে বিএনপি জামাত সবাই একজোট থাকবেন। কেউ বিএনপির সমালোচনা করবেন না এই মুহূর্তে, কেউ বিএনপির হাত ছাড়বেন না। রাষ্ট্রকে একটা বড় বিপদে টানতে চাচ্ছে ওই পার। আবার জামাতের ভাইদের বলবো, সুযোগটি অন্যভাবে কাজে লাগাবেন না। আমরা এটুকু বিশ্বাস করি, যেহেতু ষড়যন্ত্র শুরু করেছে, ষড়যন্ত্রের পেছনে অনেক বড় প্ল্যান তাদের আছে, কোনো প্ল্যান যেন বাস্তবায়ন না হয়। আমরা তারেক রহমানের পাশে আছি, আমরা দেশপ্রেমিক সকল নেতার পক্ষে আছি, পাশে আছি। সব দল একমত হয়ে
বিদেশি ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে, নতুবা এই দেশকে হায়দ্রাবাদ বানাবে তারা, সিকিম বানাবে তারা, কাশ্মীর বানাবে তারা। আল্লাহ হাফেজ। দর্শক, মনে আছে আপনাদের, এই তো গত কয়েক মাস ধরে আমি যখন বারবার লজিক আর প্রমাণ সহ আপনাদের সামনে এসে বলতাম যে ইসরায়েল পুরো পৃথিবীতে সম্পূর্ণ একঘরে হয়ে গেছে, আমেরিকা আর ইসরায়েলের হানিমুন পিরিয়ড শেষ এবং ওদের ভিতরে চরম ফাটল ধরেছে, তখন একদল পশ্চিমা দালাল আর ইসরায়েল প্রেমী সুশীল আমাকে নিয়ে রীতিমতো হাসাহাসি করত। তারা বলতো, আরে ভাই, এসব আপনাদের মতো পশ্চিমা বিরোধী সাংবাদিকদের বানানো গাল গল্প। আমেরিকা আর ইসরায়েল তো আত্মার আত্মীয়, ওদের কেউ কোনোদিন আলাদা করতে পারবে না। কিন্তু আজ কি হলো? আজ আমি আপনাদের এমন একটা খবর শোনাতে এসেছি যেটা শোনার পর আপনাদের মুখে শত্রুকে হারানোর যে চরম তৃপ্তির হাসিটা উঠবে, সেটা আমি এই স্ক্রিনের এপার থেকেই একদম স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। দর্শক, আজ একটু বুক টান করে একদম রিল্যাক্সড হয়ে বসে পড়ুন, কারণ আমরা যারা পশ্চিমাদের ভণ্ডামির বিরুদ্ধে এতদিন ধরে গলা ফাটিয়ে যে কথাগুলো বলে এসেছি, আজ খোদ আমেরিকার হোয়াইট হাউসের পোডিয়ামে দাঁড়িয়ে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ঠিক সেই একই কথার প্রতিধ্বনি করেছেন। হ্যাঁ, একদম ঠিক শুনছেন আপনারা সকলে, যে আমেরিকা এতদিন ইসরায়েলের যে কোনো অপরাধকে অন্ধের মতো ডিফেন্ড করে এসেছে, আজ সেই আমেরিকার ভাইস প্রেসিডেন্ট প্রকাশ্য ক্যামেরার সামনে ইসরায়েলকে চরম অপমান করে কি বলেছে শুনবেন। বলেছেন, পুরো পৃথিবীতে ডোনাল্ড ট্রাম্প ছাড়া তোমাদের আর কোনো মিত্র অবশিষ্ট নেই। একবার লজিক্যালি চিন্তা করুন দর্শক, যে অহংকারী ইসরায়েল এতদিন আমেরিকার টাকায় আর অস্ত্রে ধরাকে সরা জ্ঞান করত, আজ তাদের মুখের উপর খোদ আমেরিকাই থাপ্পড় মেরে বুঝিয়ে দিচ্ছে বিশ্বমঞ্চে তাদের আসল মূরতটা ঠিক কতটুকু। দর্শক, আজ আপনাদের রীতিমতো সেলিব্রেট করার দিন, কারণ আপনাদের এই বিশ্লেষকের প্রেডিকশন আজ অক্ষরে অক্ষরে মিলে গেছে। কিন্তু কিভাবে ঘটলো এই অসম্ভব ঘটনা? কিভাবে ইরান এমন একটা জিওপলিটিক্যাল মাস্টার স্ট্রোক দিল যে আমেরিকা নিজের পরম মিত্র ইসরায়েলের গলায় ফাঁস পড়াতে বাধ্য হলো? তাহলে চলুন এই ধামাকাদার প্রতিবেদনটি শুরু করা যাক এবং শেষ পর্যন্ত অবশ্যই সাথে থাকবেন। দর্শক, আজ শুক্রবার 19শে জুন, আর ঠিক আজকের এই দিনেই অর্থাৎ 19শে জুন 2026 রাত 12:52 বিখ্যাত ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান এমন একটি প্রতিবেদন প্রকাশ করেছে যা পশ্চিমা বিশ্বের কূটনৈতিক ফেলিয়র এবং ভণ্ডামির মুখোশ পুরোপুরি খুলে দিয়েছে। খবরের শিরোনাম হলো, জেডি ভ্যান্স টেলস ইরান ডিল ক্রিটিক্স ইন ইসরায়েল, ট্রাম্প ইজ ইয়োর অনলি অ্যালাই লেফট ইন দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইসরায়েলের কড়া সমালোচকদের উদ্দেশ্যে বলেছেন, পুরো পৃথিবীতে এখন ডোনাল্ড ট্রাম্প ছাড়া ইসরায়েলের আর কোনো মিত্র অবশিষ্ট নেই। লজিক্যালি চিন্তা করুন দর্শক, একটা সময় পুরো ইউরোপ, আমেরিকা, ন্যাটো সবাই ইসরায়েলের পক্ষে একেবারে গলার রক ফুলিয়ে কথা বলতো। জাতিসংঘের যে কোনো মঞ্চে ইসরায়েলকে রক্ষা করার জন্য তারা ঢাল হয়ে দাঁড়াতো। আর আজ খোদ আমেরিকার ভাইস প্রেসিডেন্ট ইসরায়েলকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে তারা বিশ্বমঞ্চে কতটা একঘরে ও বন্ধুহীন হয়ে পড়েছে। এখানে একটা জিনিস মনোযোগ দিয়ে বুঝতে হবে, গত 4 মাস ধরে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে উত্তেজনা আর সরাসরি সংঘাত চলছে, তার পরিণতিতে আমেরিকা শেষ পর্যন্ত বাধ্য হয়ে ইরানের সাথে একটা যুদ্ধবিরতি চুক্তিতে এসেছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, যে আমেরিকা সবসময় বড় গলায় বলতো তারা ইরানের মতো দেশের সাথে কোনো আপোষ করবে না, সেই আমেরিকাই এখন নিজেদের বৈশ্বিক স্বার্থ বাঁচাতে ইরানের শর্তে ডিল করেছে। আর এই ডিলটা ইসরায়েলের চরমপন্থী নেতাদের, বিশেষ করে বেঞ্জামিন নেতানিয়াহুর ক্যাবিনেটের একদমই হজম হচ্ছে না। কারণ এই চুক্তিতে ইরানের পারমাণবিক কর্মসূচি বা মিসাইল প্রোগ্রাম বন্ধ করার কোনো সুস্পষ্ট বাধ্যবাধকতা রাখা হয়নি। উল্টো লেবাননের বিরুদ্ধে ইসরায়েলের চলমান যুদ্ধকে সীমিত করার শর্ত দেয়া হয়েছে। দেখুন, আপনি যখন অন্যের টাকায় আর অস্ত্রে ছড়ি ঘোরান, তখন আপনার নিজস্ব কোনো ক্ষমতা বা স্বাধীনতা থাকে না। দ্য গার্ডিয়ানের আজ 19শে জুনের আর্টিকেলে স্পষ্ট বলা হয়েছে যে জেডি ভ্যান্স ইসরায়েলি ক্যাবিনেটের সদস্যদের রীতিমতো তুলোধনা করেছেন। ধীরে ধীরে শুনুন কি বলেছে। হোয়াইট হাউসের একটি নিউজ ব্রিফিংয়ে ভ্যান্সকে যখন জিজ্ঞাসা করা হলো যে একটি রিপোর্ট অনুযায়ী নেতানিয়াহু এই ডিল নিয়ে ব্যাপক ক্ষুব্ধ,
তখন ভ্যান্স সরাসরি বলেছেন যে তিনি নেতানিয়াহুর কাছ থেকে এমন কিছু শোনেননি, তবে ইসরায়েলি ক্যাবিনেটের যেসব সদস্য এই চুক্তির এবং ব্যক্তিগতভাবে ট্রাম্পের সমালোচনা করছেন তাদের একহাত নিয়েছেন তিনি, মানে ভ্যান্স তাদের আসল জায়গাটা দেখিয়ে দিয়েছেন। ভ্যান্স তাদের স্মরণ করিয়ে দিয়েছেন যে ইসরায়েলকে রক্ষা করার জন্য যে প্রতিরক্ষামূলক অস্ত্র ব্যবহার করা হয় তার 3 ভাগের 2 ভাগই আমেরিকার কারখানায় তৈরি, এবং ভালো করে শুনবেন, আমেরিকার সাধারণ জনগণের ট্যাক্সের টাকায় কেনা। দর্শক, এই কথাটা একটু গভীরভাবে বিশ্লেষণ করুন। আমেরিকা ইসরায়েলকে বছরে প্রায় $4 বিলিয়ন সামরিক সহায়তা দেয়। এখন এই দুই দেশের মধ্যে নতুন একটা সহায়তা চুক্তির আলোচনা চলছে, আর ঠিক এই সময়েই আমেরিকা ইসরায়েলকে পরিষ্কার মেসেজ দিচ্ছে যে আমাদের টাকায় কেনা অস্ত্র দিয়ে তোমরা আমাদেরই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করতে পারো না। দ্য গার্ডিয়ানের এই রিপোর্ট অনুযায়ী ভ্যান্স খুব কড়া ভাষায় বলেছেন, ইসরায়েলের সমস্যা ডোনাল্ড ট্রাম্প নন। ইসরায়েলের যে কোনো মানুষের যদি মনে হয় তাদের সবচেয়ে বড় সমস্যা আমেরিকার প্রেসিডেন্ট, তবে তাদের উচিত ঘুম থেকে জেগে ওঠা এবং বাস্তব পরিস্থিতিটা উপলব্ধ করা। ভ্যান্সের ভাষায় যেটা বলেছে, ওয়েক আপ অ্যান্ড স্মেল দ্য রিয়ালিটি। এই কথাটার মানে কি? এর মানে হলো আমেরিকা ইসরায়েলকে বুঝিয়ে দিচ্ছে যে পশ্চিমা ঢাল ছাড়া মধ্যপ্রাচ্যে তাদের অস্তিত্ব টিকিয়ে রাখা প্রায় অসম্ভব। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, হঠাৎ আমেরিকার এত সুমতি হলো কেন? তারা কেন ইসরায়েলের মতো অন্ধ মিত্রের আবদার বাদ দিয়ে ইরানের সাথে ডিল করতে গেল? এখানেই লুকিয়ে আছে নন ওয়েস্টার্ন দেশগুলোর আসল কৌশল। আমেরিকা আসলে শান্তিকামী কোনো দেশ নয়। তারা হঠাৎ করে মানবতার পূজারী হয়ে যায়নি। তারা দেখছে তাদের গ্লোবাল ইকোনমি এবং ডলারের ডমিনেন্স চরম হুমকির মুখে আজ। গার্ডিয়ানের এই আর্টিকেলেই উল্লেখ আছে যে গত 4 মাস ধরে ইরান এবং ইসরায়েলের মধ্যে সংঘাতের ফলে বিশ্ববাজার টালমাটাল হয়ে গেছে। বিশেষ করে ইরান যখন প্রতিশোধ হিসাবে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার মতো কড়া পদক্ষেপ নিয়েছিল, তখন বিশ্ববাজারে তেলের সাপ্লাই চেন পুরোপুরি ভেঙে পড়ার উপক্রম হয়েছিল। আপনারা তো সকলেই জানেন, ইরান যখনই পশ্চিমাদের সাপ্লাই লাইনে হাত দিয়েছে তখনই আমেরিকার টনক নড়েছে। তারা বুঝতে পেরেছে যে এই মাল্টিপোলার ওয়ার্ল্ডে যেখানে রাশিয়া, চীন বা ইরানের মতো দেশগুলো আছে, তাদেরকে আর আগের মতো সামরিক ধমক দিয়ে বা অর্থনৈতিক স্যাংশন দিয়ে দমিয়ে রাখা যাবে না। ব্রিক্স দেশগুলোর উত্থান এবং মধ্যপ্রাচ্যের এই নতুন শক্তির সমীকরণ আমেরিকাকে বাধ্য করেছে নিজেদের কৌশল বদলাতে। তারা পরিষ্কার বুঝতে পেরেছে ইসরায়েলকে অন্ধ সমর্থন করতে গিয়ে তাদের নিজেদের ডুবন্ত অর্থনীতিকে সম্পূর্ণ ধ্বংসের মুখে ঠেলে দিতে তারা পারে না। তাই ট্রাম্প প্রশাসন বাধ্য হয়ে ইরানের সাথে ডিল করেছে এবং গ্লোবাল অয়েল সাপ্লাই ঠিক রাখতে মাথা নত করেছে। আর এই ডিলের পর ইসরায়েলের প্রতিক্রিয়া কি? ইসরায়েলের অতি ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতেমার বেন গভির এবং অর্থমন্ত্রী বেজেলেল স্মটিচ রীতিমতো পাগল হয়ে গেছেন। তারা আমেরিকার এই ডিলকে কিছুতেই মেনে নিতে পারছেন না, কারণ তারা চেয়েছিল আমেরিকাকে ব্যবহার করে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করতে। কিন্তু ইরান তাদের সেই সুযোগ তো দেয়ইনি, উল্টো নিজেদের শর্তে আমেরিকাকে চুক্তিতে সই করিয়েছে। নিউ ইয়র্ক টাইমসের একটি সাক্ষাৎকারের বরাত দিয়ে দ্য গার্ডিয়ান এই প্রতিবেদনেই জানাচ্ছে যে গতকাল বৃহস্পতিবার প্রকাশিত ওই সাক্ষাৎকারে জেডি ভ্যান্স ইসরায়েলের এই 2 মন্ত্রীকে সরাসরি আক্রমণ করে বলেছেন, আপনাদের আসল প্রস্তাবটা কি? আপনারা মাত্র 90 লাখ মানুষের একটা দেশ। আপনারা আপনাদের সমস্ত জাতীয় নিরাপত্তার সমস্যার সমাধান শুধুমাত্র মানুষ খুন করে করতে পারেন না। দর্শক, একবার ভাবুন কথাটার গভীরতা। পশ্চিমা বিশ্বের একজন শীর্ষ নেতা, যিনি কিনা খোদ আমেরিকার ভাইস প্রেসিডেন্ট, তিনি প্রকাশ্য স্বীকার করছেন যে ইসরায়েল শুধু হত্যার মাধ্যমে সমাধান খুঁজছে। এতদিন যে পশ্চিমাদের মেনস্ট্রিম মিডিয়া ইসরায়েলের সমস্ত হত্যাযজ্ঞকে সেলফ ডিফেন্স বা আত্মরক্ষা বলে দিনের পর দিন জাস্টিফাই করে আসছিল, আজ তারাই বলছে ইউ কান্ট জাস্ট কিল ইউর ওয়ে আউট। অর্থাৎ শুধু মানুষ মেরে সব সমস্যার সমাধান করা যায় না। এটাই হলো পশ্চিমাদের চরম ডাবল স্ট্যান্ডার্ড, যা আজ তাদের নিজেদের অভ্যন্তরীণ চাপেই খসে পড়ছে। ভ্যান্স আরও বলেছেন যে ইসরায়েলের এই অতিরিক্ত প্রতিক্রিয়া তার কাছে অদ্ভুত লাগছে,
কারণ আমেরিকার প্রতি ইসরায়েলের অবিশ্বাস তৈরি হয়েছে। অথচ আমেরিকার উচিত পুরো বিশ্বের বিশ্বাস অর্জন করা। কিন্তু দর্শক, ইসরায়েল কি এত সহজে দমে যাওয়ার পাত্র? তারা আমেরিকার এই ডিলকে বুড়ো আঙুল দেখানোর মরিয়া চেষ্টা করছে। দ্য গার্ডিয়ান জানাচ্ছে, গতকাল বৃহস্পতিবার ইসরায়েল একটি ম্যাপ প্রকাশ করেছে, যেখানে লেবাননের দক্ষিণ অঞ্চলে তাদের একটি সম্প্রসারিত সামরিক নিয়ন্ত্রণের পরিধি বা বাফার জোন দেখানো হয়েছে এবং তারা এর বাইরেও হামলা চালানোর হুমকি দিয়েছে, যা সরাসরি আমেরিকা ইরান চুক্তির শর্তগুলোকে চ্যালেঞ্জ করছে। নেতানিয়াহু নিজে একটি পাবলিক ইভেন্টে গতকাল বলেছেন যে তারা আমেরিকার সাথে সম্পর্ককে সম্মান করেন ঠিকই, কিন্তু উত্তর সীমান্তের নাগরিকদের নিরাপত্তার জন্য লেবাননের দক্ষিণ অঞ্চল দখল করে তারা রাখবেন। এদিকে ইতেমার বেন গবির এক্সে জেডি ভ্যান্সের কথার কড়া জবাব দিয়েছেন। তিনি বলেছেন, 21 শতকের নাৎসিদের সাথে নাকি সেভাবেই ডিল করতে হবে যেভাবে আমেরিকা 20 শতকের নাৎসিদের সাথে ডিল করেছিল। অর্থাৎ তারা নিজেদের দখলদারিত্ব এবং অপরাধকে আড়াল করতে সেই পুরনো ভিকটিম কার্ড খেলার চেষ্টা করছে। তারা ইরানকে নাৎসি বলে আখ্যা দিয়ে আমেরিকাকে পুনরায় যুদ্ধে জড়ানোর ফাঁদ পেতেছে। কিন্তু এবার তাদের এই ইমোশনাল ব্ল্যাকমেল কাজ করছে না। কেন করছে না? কারণ স্বয়ং ডোনাল্ড ট্রাম্প গতকাল বৃহস্পতিবার জেডি ভ্যান্সের এই মন্তব্যের পর তার সোশ্যাল মিডিয়া পোস্ট করে মধ্যপ্রাচ্যের সবাইকে আলোচনার টেবিলে থাকার এবং শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। ট্রাম্প স্পষ্টভাবে লিখেছেন, আমরা লেবানন এবং ইসরায়েল সহ সব ফ্রন্টে একটি সম্পূর্ণ যুদ্ধবিরতি আশা করছি। অর্থাৎ ট্রাম্প প্রশাসন কোনোভাবেই চাইছে না যে এই যুদ্ধ আরও ছড়িয়ে পড়ুক। দর্শক, এবার আসা যাক সেই সিক্রেট কথায়। কেন আমেরিকা, বিশেষ করে ট্রাম্প প্রশাসনের মতো একটা কট্টর প্রো ইসরায়েল প্রশাসন আজ ইসরায়েলের গলা চেপে ধরেছে? দেখুন, আসল সত্যটা হলো আমেরিকা এখন আর বিশ্বের একমাত্র সুপার পাওয়ার নয়। এই বহুমেরু বিশ্বে আমেরিকা অত্যন্ত গভীরভাবে অনুধাবন করেছে যে তারা যদি এখন ইসরায়েলের খাতিরে ইরানের সাথে পূর্ণাঙ্গ যুদ্ধে জড়ায়, তবে রাশিয়া এবং চীন হাত গুটিয়ে বসে থাকবে না। ইউক্রেন যুদ্ধে ন্যাটো এবং আমেরিকা যেভাবে রাশিয়ার কাছে কৌশলগতভাবে পরাজিত হয়েছে এবং তাদের বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র যেভাবে ধ্বংস হয়েছে, তাতে আমেরিকার সামরিক ভান্ডার এখন অনেকটাই তলানিতে। এর ওপর তাইওয়ান ইস্যুতে চীনের সাথে তাদের টেনশন তো লেগেই আছে, ওটা লেগেই থাকবে। এমন অবস্থায় ইরান শুধু একা নয়, তার পিছনে ব্রিক্স এবং সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশনের মতো শক্তিশালী নন ওয়েস্টার্ন জোটের প্রচ্ছন্ন ব্যাকআপ রয়েছে। আমেরিকা খুব ভালো করেই জানে মধ্যপ্রাচ্যে আরেকটি নতুন ফ্রন্ট খোলা মানে হলো বৈশ্বিক মঞ্চ থেকে আমেরিকান আধিপত্যের চিরস্থায়ী বিদায়। হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে ইরান আমেরিকাকে তাদের সবচেয়ে, আমি বলবো, দুর্বল জায়গায় আঘাত করেছে, অর্থাৎ তাদের অর্থনীতি এবং সাপ্লাই চেনে আঘাত করেছে। আর ঠিক এই কারণেই ট্রাম্প এবং ভ্যান্স আজ ইসরায়েলকে ছুঁড়ে ফেলে দিয়ে নিজেদের সাম্রাজ্য বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছেন। তারা বুঝতে পেরেছেন ইসরায়েল হলো এমন একটা লাইবিলিটি বা বোঝা যা আমেরিকাকে প্রতিদিন একটু 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 করে ডোবাচ্ছে। ইসরায়েলের নিজস্ব কোনো শক্তি নেই, তারা আমেরিকার কাঁধে বন্দুক রেখে গুলি চালায়, কিন্তু আমেরিকা এবার সেই বন্দুকের ভার আর বইতে পারছে না। দর্শক, বিশ্ব রাজনীতির এই বিশাল দাবার বোর্ডে পশ্চিমাদের প্রতিটা চাল এখন তাদের নিজেদের দিকেই বুমেরাং হয়ে ফিরে আসছে। যারা এতদিন সারা বিশ্বকে মানবাধিকার, গণতন্ত্র আর আন্তর্জাতিক আইনের সবক দিত, আজ তারা নিজেদের তৈরি করা দানবকে সামলাতে হিমশিম খাচ্ছে। আজ 19শে জুনের দ্য গার্ডিয়ানের এই রিপোর্টটি শুধু একটি খবর নয়, এটা হলো পশ্চিমা আধিপত্যের পতনের একটা স্পষ্ট দলিল। আজকের এই বিশ্লেষণ থেকে একটা জিনিস একদম জলের মতো পরিষ্কার, গ্লোবাল সাউথ বা নন ওয়েস্টার্ন বিশ্ব এখন আর পশ্চিমাদের রক্তচক্ষুকে ভয় পায় না। ইরান যেভাবে আমেরিকাকে শর্ত মানতে বাধ্য করলো, তা বিশ্বের অন্য দেশের জন্য একটা বিশাল উদাহরণ হয়ে থাকবে। এখন বাদবাকি আপনাদের কি মনে হয়? আমেরিকার এই প্রকাশ্য ধমকের পর ইসরায়েল কি সত্যি লেবানন বা ইরান ফ্রন্টে পিছু হটবে, নাকি তারা বেপরোয়া হয়ে এমন কোনো ভুল করে বসবে যা পুরো মধ্যপ্রাচ্যের মানচিত্র চিরতরে বদলে দেবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আপাতত এই প্রতিবেদন তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আগামী ভিডিওতে বিশ্ব রাজনীতির নতুন কোনো রোমাঞ্চকর গল্প নিয়ে। তত সময় সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।